সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, ঢাকা শহর এখন কার্যত দাবি দেওয়ার শহরে পরিণত হয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, এই দাবিতে সেই কলেজের শিক্ষার্থীরা ব্যস্ত সড়ক বন্ধ করে আন্দোলন করছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না, এমন অভিযোগে দিনভর শ্যামলীতে রাস্তা বন্ধ করে এখন তারা জড়ো হয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারাও আজ সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই জানতে চাই আহমেদ ফয়েজ, আপনার কাছে যে আপনি তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে কাজ করছেন এবং প্রধান উপদেষ্টার সাথে কাজ করছেন, তার মুখপাত্র হিসেবে কাজ করছেন। তো এই যে দাবি দেওয়ার যে বহর প্রতিদিনই একটা না একটা আছেই, এমন কোনো গত কিছুদিনের হিসাব ধরলে যে এমন কোনো দিন নাই যে এই দিনটা ঢাকার সবগুলো রাজপথ ফ্রি ছিল। তো কেন এরকমটি হচ্ছে? জি, ধন্যবাদ। আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে আপনারা বলছিলেন যে ঢাকা আসলে একটা দাবি দেওয়ার শহরে পরিণত হয়েছে। এরকম প্রতিদিনই প্রায় কোনো না কোনো গ্রুপ এক বা একাধিক দাবির বিষয় আশয় আপনারা দেখছেন। এখানে মূল সমস্যা যেটা হচ্ছে নাগরিকদের চলাফেরায় এক ধরনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এখন দেখুন, আমরা গণমাধ্যমের প্রকাশিত যে প্রতিবেদন সেখানেই দেখেছি গত 6 মাসে কমপক্ষে 136টি দাবির জন্য মানুষ রাস্তায় নেমেছে নানান দাবি দাবা নিয়ে। এখন এই দাবির বিষয়টাকে আসলে কয়েকটা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখার ব্যাপার আছে। নাম্বার 1 হচ্ছে যে গত 17 বছরে যেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা এখানে কায়েম হয়েছে, তার মূল অস্ত্রই ছিল মানুষকে তার সকল ন্যায্য দাবি দেওয়া, মানুষকে তার মত প্রকাশের স্বাধীনতা, মানুষকে তার যে ন্যূনতম প্রাপ্তিটুকু সেই প্রাপ্তি থেকে বঞ্চিত রাখার জন্য এক ধরনের নির্যাতন, নিষ্পেষণ এখানে টানা চলেছে। মানুষের কোনো দাবি দেওয়ার কথা উপস্থাপন করতে পারেনি, পরিস্থিতি ছিল না যে মানুষ তার দাবি নিয়ে সামনে আসবে। অতএব ওই বিবেচনা থেকে যদি আপনি দেখেন, মানুষ এখন এক ধরনের রিলিফ পেয়েছে। মানুষ এখন মনে করছে যে এখন যে সরকার এক্সিস্ট করছে সেই সরকারের সামনে আমাদের দাবিগুলি তুলে ধরা যায়। এখন আপনি যদি এটাকে দেখেন যে তারা যেই দাবিগুলি নিয়ে আসছে, ধরেন একটা শিক্ষক গ্রুপ একটা দাবি নিয়ে আসছে, শিক্ষক গ্রুপের কাছে তাদের জন্য আপনি যদি তাদের জায়গায় দাঁড়িয়ে বিবেচনা করেন, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। সঠিক। আরেকটা গ্রুপ তার দাবি নিয়ে আসছে, সে তার জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। ওটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে অস্বীকার করার উপায় নেই, এই দাবিটা বলছি আমরা ন্যায্য দাবির ক্ষেত্রে। তো এই ন্যায্য দাবিগুলি সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, আপনাদের ন্যায্য দাবিগুলি আপনারা নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেখানে পাঠান। আপনাদের দাবিগুলি সরকার আন্তরিক আপনাদের দাবির বিষয়ে সেটা বিবেচনা করবে। কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রবণতাই আছে, মানুষ মনে করে রাস্তায় দাঁড়িয়ে মানুষের চলাচল বিঘ্নিত না করা গেলে, এক ধরনের জিম্মি করা না গেলে তাহলে এই দাবি বুঝে আদায় করা যাবে না। এই পরিস্থিতিটার আবার সুযোগ নিচ্ছে কয়েকটা গ্রুপ। এটা আপনারা খেয়াল করেছেন যে আমরা দাবি দেওয়ার আড়ালে নানান ধরনের ষড়যন্ত্রমূলক দাবিও কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আনসার লীগ দেখেছি, আমরা রিক্সা লীগ দেখেছি, আমরা নানান ধরনের নানান ছদ্মবেশে নানান সময়ে ফ্যাসিবাদের যারা এখানে যে অংশটি এখনো থেকে গেছে, তারা নানান রূপ ধরে এসে সরকারকে বলেন বা রাষ্ট্রকে বলেন বা এই দেশের জনগণকে বলেন বিপদে ফেলার এক ধরনের চেষ্টা করছে। ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা পতিত হয়ে গেলেও তাদের কিন্তু মূল শত্রু এখনো বাংলাদেশের জনগণ, তাদের মূল শত্রু বাংলাদেশ। তারা এই দেশটা স্বাভাবিকভাবে ফাংশন করুক এটা তারা চায় না। কিন্তু এর ফলে এই যে কিছু কিছু অযৌক্তিক দাবিও কিন্তু ওটাই বলছিলাম। এই যে দুইটা প্রেক্ষাপট বললাম, আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এখন অনেকের কাছে মনে হচ্ছে যে নানান ধর্ণা দিলেই যেহেতু পাওয়া যাচ্ছে, নানান অযৌক্তিক দাবি আমরা দেখছি। আমরা নাগরিকদের মধ্যে এক ধরনের আলোচনা হতে দেখছি, সোশ্যাল মিডিয়ায় বলেন, গণমাধ্যমে নাগরিকরা বলছে যে এই যে তিতুমির
কলেজ তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয় দাবি করছে। এই দাবিটাকে আমার মনে হয় অধিকাংশ মানুষ ইতিবাচকভাবে নিতে পারছে না, বরঞ্চ যারা আন্দোলন করছে তাদের প্রতি মানুষের এক ধরনের বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এইটা কোনো পক্ষের জন্যই কাম্য নয়। নাগরিকদের জন্য এটা অত্যন্ত ভোগান্তিকর একটা পরিস্থিতি তৈরি করছে। এটা সরকারের জন্য বলেন, রাষ্ট্রের জনগণের জন্য বলেন, সেটা বিশাল ক্ষতি কারণ হচ্ছে, এবং এই শিক্ষার্থীদের প্রতি মানুষের মনোভাব এক ধরনের নেতিবাচক মনোভাবে পরিণত হচ্ছে। সুতরাং এইভাবে মানুষের জীবনকে, মানুষের জীবনযাত্রাকে বিঘ্নিত না করে, রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত না করে সবার উচিত তার নিজ নিজ যে ন্যায্য দাবিগুলি আছে সেগুলি যথাযথ নিয়ম মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো, এবং বিবেচনার মধ্যে এই জিনিসটুকুও রাখতে হবে যে গত 17 বছরে যেই দাবিগুলির কোনোটিই বাস্তবায়ন হয়নি, সেই দাবিগুলি এখন ওভারনাইট বাস্তবায়ন হয়ে যাবে। এই ধরনের মনোভাবের মধ্যে থাকাটা উচিত হবে অবশ্যই না। এখন এখানে আপনি একটা বিষয় দেখেন, এখানে একটা বলা জরুরি, সেটা হচ্ছে এই সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আপনার হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রিস্টান সহ হিন্দু মহাজোট, নানান সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু বলতে চাই না, তো নানান এই ধর্মীয় সংখ্যালঘুদের প্ল্যাটফর্ম নানান দাবি দাওয়া নিয়ে সামনে এসেছে। তাদের দাবির মূল কি? 8 দফা দাবি। এই 8 দফা দাবি নিয়ে এই প্ল্যাটফর্মগুলি গত 8 বছর ধরে আন্দোলন করছিল। বাংলাদেশের এই সম্প্রদায় বা এই সংগঠনগুলি যারা নেতৃত্ব দেন, তারা নানানভাবে মানুষকে একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেন যে আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রিয় দল, বা আওয়ামী লীগ থাকলে তারা নিরাপদ বোধ করেন। তো এই দল 8 বছরে তাদের এই 8টা দাবির একটা দাবিও মানেনি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সর্বশেষ 2024 সালের যে বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের আগেও বলেছিল, আলটিমেটাম দিয়েছিল, যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা ভোট বয়কট করব। এরকম হুমকি দেওয়ার পরেও এই দাবিগুলির কোনোটিই তারা আওয়ামী লীগকে দিয়ে মানাতে পারেনি। আর এখন তারা দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মধ্যে তাদের সব দাবি মানানোর জন্য রাস্তায় এসে নেমে পড়েছে। সুতরাং যারা দাবি নিয়ে আসছেন, আমরা বিশ্বাস করি যে সমস্ত দাবি নিয়ে আন্দোলন হচ্ছে এর অধিকাংশই যৌক্তিক, কিছু ষড়যন্ত্রমূলক, কিছু অযৌক্তিক। এই অধিকাংশ যৌক্তিক দাবিগুলির আপনারা আদায়ের জন্য সরকারকেও যৌক্তিক সময় দিতে হবে, সেই সহযোগিতাটুকু করতে হবে। ধন্যবাদ। আমরা একটু সাংবাদিক ইলিয়াস খানের কাছে যেতে চাই। ইলিয়াস খান, আপনার কাছে জানতে চাই একই বিষয় নিয়ে একটু অন্যদিকে, যে এই যে অযৌক্তিক দাবি যেগুলো আসছে, যৌক্তিক দাবিগুলো তো ডেফিনেটলি এগুলো কগনিজেন্সে নিতে হবে। যদি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম মেনে নাগরিকদের ভোগান্তি না করে নিয়ম মেনে তাদের কাছে পেশ করার জন্য, নিশ্চয়ই সরকার সেটি বিবেচনা করবে। কিন্তু যেগুলো অযৌক্তিক দাবি করা হচ্ছে, এগুলোর কি এরকম মনে হয় না যে সরকার প্রথম দিকে কিছু দাবি, এরকম দাবি মেনে নেওয়ার কারণেই, যেমন এইচএসসি পরীক্ষা বাতিল করা, তারপর সরকারি কর্মকর্তাদের বঞ্চিত ঘোষণা করে ঢালাওভাবে প্রমোশন দেওয়া, সেখানে কিছু এমনও ঘটনা ঘটেছে যে এমনও কর্মকর্তা প্রমোশন বাগিয়ে নিয়েছেন যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও সাসপেন্ডেড ছিলেন, এবং আগের 4 দলীয় জোট সরকারের বিএনপির আমলেও সাসপেন্ডেড ছিলেন দুর্নীতির দায়ে। এরকম কিছু কর্মকর্তাও প্রমোশন বাগিয়ে নিয়েছেন শুধুমাত্র সরকারকে এক ধরনের, ওই যেটি বলছিলেন আহমেদ ফয়েজ, যে জিম্মি করে। তো সেইগুলো মেনে নেওয়ার কারণে কি এক ধরনের উদাহরণ তৈরি হয়নি? এরা কি উৎসাহ পায়নি? কি মনে হয় আপনার? হ্যাঁ, আপনি যে ছাত্রদের যে কথাটি বলেছেন, এটি ছিল একটি কি বলে আত্মঘাতী সিদ্ধান্ত। এরপর ছাত্র সমাজে এত বিপর্যয় হয়ে গেছে, এবং এই সময়ে সবচেয়ে অযৌক্তিক দাবি হচ্ছে তিতুমির কলেজের ছাত্ররা যে আন্দোলন করছে, এবং এই সময় না, আমার মনে হয় দীর্ঘদিন এ ধরনের অযৌক্তিক দাবি আমরা শুনিনি। আপনি ভর্তি হয়েছেন কলেজে, আপনি ইউনিভার্সিটির ছাত্র হয়ে যাবেন, এটি কোনো সুযোগ নেই। এবং আপনি যেটি বলেছেন, আসলে রাজনৈতিক সরকার থাকলে এগুলো আমার মনে হয় ভালোভাবে মোকাবেলা করা যেত। আর দাবি যে এখন কি বলে, যে দাবির একটি স্রোত বইছে, দাবি, প্রচুর দাবি। আহমেদ ফয়েজ একটু আগে বলেছেন যে 136টি, সেটি আমরা বোধহয় 2 দিন বা 3 দিন আগে দেখেছি। এরপর আরও 5-10টি যুক্ত হয়েছে। দাবির বিষয়ে আমি একটা বলি। আপনি বলেছেন যে আমি প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। প্রেস ক্লাবের সামনে মাঝে মাঝে কিছু সংগঠন এই ফ্যাসিস্ট সরকার আমলে আন্দোলন করত। তাদের এমন একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল, তারা আগে শেখ মুজিবের, শেখ হাসিনার 5 মিনিট স্তুতি করত, তার প্রশংসা করত, তার মতো দয়ালু আর মানবতার মা আর পৃথিবীতে কেউ নেই। তারপর তার দাবিটি করতো। তারপর একদিন আমি প্রেস ক্লাবে ঢুকছি, হেঁটে ঢুকছি, তখন জিজ্ঞেস করলাম, আপনি যার কাছে দাবি জানাচ্ছেন তারই এত স্তুতি করছেন, তার এত প্রশংসা করছেন, কীভাবে হবে, এই দাবি কীভাবে আদায় হবে?
এটি যদি না বলি রাতে গিয়ে বাসায় থাকতে পারবো না। আমাকে বসতেই দিবেন না। এখন যে স্পেস পেয়েছে, কারণ এটি একটি ভিন্ন ধরনের সরকার আমরা জানি। এই সরকারটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমর্থনে এসে, বিশেষ করে গণতন্ত্র প্রিয় যারা, শুধু আওয়ামী লীগ বাদে অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে যারা গণতন্ত্রের দীর্ঘদিন আন্দোলন করেছে তাদের সমর্থনে ক্ষমতায় আছে। এবং সেই হিসেবে এমনি ভোটের হিসেব করলে ধরেন বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে 30% বা 35% ভোটই ক্ষমতায় থাকে, বাট এরা কিন্তু মোটামুটি কি বলা যায় 70-75% মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আছে। সুতরাং মানুষের একটা আশার সঞ্চার হয়েছে যে হ্যাঁ এখন আমি দাবি জানাতে পারি। তবে এটাই ফয়েজ আছেন এখানে, নিশ্চয়ই তার দৃষ্টিগোচর হয়েছে সেদিন যে ইবতিদায়ী শিক্ষকরা আন্দোলন করছেন তাদের উপর জলকামান মারা হয়েছে, এটি খুব দুর্ভাগ্যজনক। তাদের পেটানো হয়েছে, এটি মানা যায় না। আমি দীর্ঘদিন শিক্ষাবিদ করেছি, এই যে ইবতিদায়ী শিক্ষকরা তারা খুব মানবতার জীবনযাপন করেন। তো সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা বলেছে যে ধাপে ধাপে আমরা সরকারিকরণ করা হবে। সুতরাং দাবির মিছিল হবে। আজকে আমি শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই, তিনি বলেছেন যে এই যে তিতুমির কলেজের আমার খুব করুণা হয় এবং কি বলে এটা এক ধরনের, আমি জানি না এই ছাত্রদের গার্ডিয়ান যারা আছে তাদের কোনো গ্লানিবোধ আছে কিনা। এই নগরীর 25% রাস্তা থাকার কথা, সেখানে আছে 7%। তার মধ্যে ফুটপাতে দোকানপাট বসে গেছে, মানুষ হাঁটতে চলতে পারে না। একটি এলাকা পুরো দিনের পর দিন, এবং খুবই গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ সড়ক। এটি কেন কিভাবে আমি জানি না, এর পিছনে কাদের ইন্ধন আছে, যাদের ইন্ধন আছে আশা করতে চাই যে তাদের শুভবুদ্ধির উদয় হবে। এই কোমলমতি শিক্ষার্থী আমাদেরই সন্তান, তারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, তাদের বোঝানো উচিত তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাও না কোথাও, তুমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে অটোমেটিক, বা তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও না তুমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবা, এটি মানা যায়। তাহলে আর 6 কলেজ তো হবে, বরিশালে বিএম কলেজ হবে, বিএল কলেজ হবে, ময়মনসিংহে আনন্দমোহন কলেজ হবে। আজকে তো শিক্ষা উপদেষ্টা বলেছেন বিএল কলেজ, সরকারি বিএল কলেজ যেটি খুলনা এবং রাজশাহী কলেজ রাজশাহীতে, যে সামগ্রিক বিবেচনায় এই 2 কলেজ অগ্রাধিকার পায় বিশ্ববিদ্যালয় যদি করা হয়, তাহলে এই 2 কলেজ অগ্রাধিকার পাবে। সেটি তিনি যথার্থই বলেছেন, কারণ এই দুটি কলেজ কিন্তু আমি জানি না ইয়ের চেয়ে পুরনো কিনা, বাট এটা বেশি বিখ্যাত। যেমন আমি বিএম কলেজের কথা বললাম, বরিশাল বিএম কলেজ, খুলনায় বিএল কলেজ, এগুলো কিন্তু বিখ্যাত কলেজ এই আঞ্চলিক কলেজ হিসেবে। সুতরাং আমি এই ছাত্রদের বলতে চাই যে বলেছে যে 6টি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করা হবে, সেটি তাদের মেনে নেওয়া উচিত। তারা যদি 1000 দিনও আন্দোলন করে তাদের অযৌক্তিক দাবি পূরণ হওয়া কোনোভাবেই উচিত না। ছাত্ররা অনেক জীবন দিয়েছে আমাদের এই গত আন্দোলনে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন। আমরা চাই ছাত্রদের গুড বুকে আমরা রাখতে চাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের স্বজন, তারা জীবনের ঝুঁকি নিয়েছে। সুতরাং তারাই অযৌক্তিক দাবি করে নিজেদের যে সম্মান সেটি নষ্ট করা উচিত না। আরেকটা জিনিস জানতে চাই যে ফয়জ আহমেদ, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত যারা হয়েছিলেন তারা হঠাৎ করে এর আগেও 2-1বার ছোট ছোট আন্দোলন বা দাবি তারা প্রদর্শন করেছে, আজকেরটা একটু বেশি মনে হচ্ছে। সেই সকাল থেকে একটি বড় 2টি রাস্তা বন্ধ করে তারা শ্যামলীতে সারাদিনব্যাপী অবরোধ করেছিলেন এবং সন্ধ্যার পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে চলে আসেন এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে কিন্তু পুলিশের সাথে একটু ধস্তাধস্তি মতো হয়েছে। তো এদের বিষয়টি কি, এদের আপনারা কি সরকারের পক্ষ থেকে কি তাদের আসলে সঠিক চিকিৎসাটা দেওয়া যাচ্ছে না? মানে সরকারকে এখানে কোনো জায়গায় একটু ফেল করছে নাকি? দেখুন, এটা জুলাই অভ্যুত্থানে যে সমস্ত বীর যোদ্ধারা আহত হয়েছে তাদের কেউ চিকিৎসা পায়নি। আপনি খেয়াল করুন, কিন্তু চিকিৎসা পায়নি এমন কোনো অভিযোগ কোনো জায়গা থেকে নেই। যে আন্দোলনের কথা বলছেন, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল বা শ্যামলী রাস্তা আটকে ছিল, তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা হচ্ছে পুনর্বাসন কেন্দ্রিক। আচ্ছা, এখন আপনি যদি পঙ্গু হসপিটালে দেখেন, চক্ষু হসপিটালে দেখেন, এই হসপিটালগুলিতে অনেক যোদ্ধা আছে যারা পুরোপুরি একরকম সুস্থ, এরকম কথা আমরা শুনেছি। তারা বাড়ি ফিরতে পারে চাইলে। তাদের সঙ্গে হসপিটালগুলির যে সমস্ত পরিচালকরা আছেন, ডাক্তাররা আছেন, তাদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক, একদম পরিবারের মতো। আপনি আপনার ক্যামেরা পাঠিয়ে গিয়ে দেখতে পারেন, তারা সেখানে নিজেরা যেভাবে এন্টারটেইন হওয়ার, সেটা খেলাধুলা করার খেলাধুলা করছে, টেলিভিশন দেখার টেলিভিশন দেখছে, তারা নিজেদের কেউ বাইরে যাচ্ছে, সারাদিন ঘোরাফেরা করছে, ফ্যামিলিতে যাচ্ছে, আবার রাতের বেলা ফিরে আসছে। কেন আসছে?
তাদের মধ্যে এক ধরনের ভয় আছে, আমি যদি হসপিটাল থেকে চলে যাই আমাকে ভুলে যায় কিনা। কিন্তু তাদের যে পুনর্বাসনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা একটু দীর্ঘমেয়াদী এবং সেই প্রক্রিয়াটার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। আজকে তো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন 1 সপ্তাহের মধ্যে অধিদপ্তর গঠিত হবে এবং হ্যাঁ, আপনি দেখুন এই অলরেডি হেলথ কার্ড কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। তারা আজীবনের জন্য হেলথ কার্ড পাচ্ছে। বাংলাদেশের যে কোনো সরকারি হসপিটালে তারা যাবে, তারা চিকিৎসা পাবে, বিনামূল্যে চিকিৎসা পাবে। কোথাও তারা যেন প্রায়োরিটি পায়, সেই জন্য কিন্তু এই হেলথ কার্ড। এবার আসেন, গুরুতর আহত অনেকের দাবি হয়েছিল যে আমাদের দেশের বাস্তবতায়, আমাদের দেশের চিকিৎসা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের কনফিউশন আছে, আমি বুঝি সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। এরকম গুরুতর আহত হয়েছেন চোখের বা অন্যান্য অঙ্গহানির ঘটনায় 30 জন ব্যক্তিকে কিন্তু বিদেশে পাঠিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। সিঙ্গাপুর এবং ব্যাংককে 30 জন চিকিৎসা নিচ্ছে। এইখানে সরকার এখন পর্যন্ত 20 কোটি টাকা ব্যয় করেছে। আরো কত টাকা লাগবে সেটা সরকারের কাছে কোনো মুখ্য বিষয় নয়। স্বাস্থ্য উপদেষ্টা বলছেন দুজনের পিছনে নাকি 10 কোটি টাকা খরচ হ্যাঁ, হয়েছে। সত্য, দুজনের পিছনে 10 কোটি টাকা খরচ। এর মধ্যে একটা খুব মানে আলোচিত ঘটনা ছিল যে পুরো মুখটাই হয়ে গেছে, সেটা আছে। এবং আপনি দেখুন, বাংলাদেশে আজকেও ভিজিট করে গেছেন ইউএসএ থেকে আসা ডক্টরদের একটা টিম এবং সিঙ্গাপুর থেকে আসা ডক্টরদের একটা টিম। এই ডক্টররা তাদেরকে দেখে তারা নিজেরা বলেছেন যে এই জায়গায় যে প্রোটোকলের মধ্য দিয়ে তাদের ট্রিটমেন্ট হয়েছে, যেই ট্রিটমেন্ট তারা পেয়েছে, এটা ওকে, কোনো অসুবিধা নেই। তারপরেও যেহেতু তাদের কারো কারো মধ্যে এক ধরনের কনফিউশন আছে, আমার বুঝি চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, তার কনফিডেন্স লেভেল আরও বাড়ানোর জন্য তাদেরকে বিদেশে নেওয়া হয়েছে। তারা অনেকেই ইতিমধ্যে জানিয়েছে সরকারকে, বিদেশে গিয়ে সে যেই মাউন্ট এলিজাবেথে গিয়ে যে ট্রিটমেন্টটা সে পেয়েছে, এখানে সে একই ট্রিটমেন্ট পেয়েছে এবং তার ওখানে গিয়ে বিশেষ কোনো উন্নতি হয় নাই, এখানে যেটা সেটাই। কিন্তু তাদের মধ্যে যে দুঃখ, আপনি একবার এভাবে চিন্তা করেন যে 2 চোখ হারিয়েছে। এই যে আমি 2 চোখ হারিয়েছে কথাটা বলছি খুব সহজ, আমরা যদি একবার এইভাবে চিন্তা করি, এই মানুষটা পৃথিবীর আলো দেখতো, শেখ হাসিনা তার পৃথিবীর আলো দেখার অধিকার কেড়ে নিয়েছে। এটা একটা ভয়াবহ। এইটা যারা ডাক্তার, যারা মেডিকেল নিয়ে কাজ করেন, তারা আরো অনেক ডিটেইলে আপনাকে বলতে পারবে। তবে এই পার্টিকুলার এই ইস্যুতে ব্যক্তিগতভাবে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা, হসপিটালগুলির যে সমস্ত ডাক্তাররা ওনাদেরকে দেখছেন, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি যতটুকু যোগাযোগ করতে পেরেছি, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমি যতটুকু দায়িত্বপ্রাপ্ত হয়ে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছি, ততটুকু আমি যেটা জানি সেটা হচ্ছে যে এদের যে মেন্টাল ট্রমাটা তৈরি হয়েছে, সাইকোলজিক্যাল একটা প্রেশার এদের তৈরি হয়েছে, আনফর্চুনেটলি এটাতে বাংলাদেশের একটা দুর্বলতা আছে এই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা প্রদানের ক্ষেত্রে। আমাদের এখানে এই বিপুল সংখ্যক মানুষকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর ফলে, এর মেডিকেল টার্ম আছে, এটা ঠিক আমার জানা নেই। এর ফলে যেটা হয়, হসপিটালে যারা অবস্থান করছে আহতরা, তাদের কাউন্সিল অফকোর্স দরকার, সেটা হচ্ছে, কিন্তু এটা পর্যাপ্ত না। তো এটা হয় কিছুদিন পর পরই এদের মধ্যে, এটার একটা মেডিকেল টার্ম আছে, এটা ঠিক আমার জানা নেই, কিছুদিন পর পরই এদের মধ্যে এক ধরনের হতাশা, আতঙ্ক, অনিশ্চয়তা বেড়ে যায়। তখনই তারা একটা বহিঃপ্রকাশ ঘটে। হ্যাঁ, হয়তো এই সময় সরকারেরও কোনো একটা জিনিস করা উচিত ছিল, সময় মতো ঠিক মতো ওই সময় হয় নাই সেটা, এবং তার মধ্যেকার যেই হতাশা, তার যেই মানসিক স্বাস্থ্যের অবস্থা, এই দুটো মিলে এক ধরনের বিস্ফোরণ ঘটে সেই জায়গা থেকে। আচ্ছা, এখন দেখুন, মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে যে হেলথ কার্ড যখন দেয়া হয় আহতদেরকে, তখন তিনি নিজে বলেছিলেন যে তোমাদেরকে তোমাদের ভবিষ্যৎ নিয়ে, তোমাদের আর্থিক নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এর চিন্তা সরকারের, কিন্তু তোমরা আমাদেরকে সেই সুযোগ করে দাও যে তোমার ভবিষ্যতে তুমি যেই ফিজিক্যাল অবস্থায় আছো সেটার সঙ্গে তুমি কি কাজ করলে পরে তুমি সারা জীবন তোমার জীবনটাকে এনজয় করতে পারবে, তোমার সেটা দিয়ে আয় করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই জন্য সরকারের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা করা হচ্ছে, যারা আহত আছেন তাদের যেই ডেটাবেসটা তৈরি করা হয়েছে, প্রাথমিকভাবে তাদের শুধু একটা ডেটাবেস নেওয়া হয়েছিল, এখন যেহেতু তাদেরকে নিয়ে একটা স্থায়ী বন্দোবস্তের বিষয়ে ভাবা হচ্ছে, সেক্ষেত্রে তাদের একটা ছবি নেওয়া হচ্ছে, তারা এই আন্দোলনে আহত হওয়ার আগে তার প্রফেশন কি ছিল। সবাই কিন্তু ছাত্র নয়, দেখুন একজন রিক্সাওয়ালাও আছে, একজন মুদি দোকানও আছে, এরকম অনেক ধরনের। তো এই আন্দোলনের আগে তার প্রফেশন কি ছিল, তার এক্সপার্টিস কিসের মধ্যে আছে, তার শখ কি, এই বিষয়গুলি জানার চেষ্টা করা হচ্ছে। ধরুন একজনের এক্সপার্টিস যে জিনিসে আছে, তার শারীরিক যে অবস্থা তৈরি হয়েছে, সেই ওই এক্সপার্টিসের জায়গায় আর কাজ করতে পারবে না, সেখানে তাকে সম্ভব না, তাহলে তাকে একটা বিকল্প কাজ করে, টাকার জন্য নয়, তার টাকা, তার আর্থিক নিরাপত্তার দায়িত্ব সরকার নিয়েছে।
তার বাকিটা জীবন যেন সে উপভোগ করতে পারে, সেজন্য সে কি করতে পারে সেটাও সরকার জানার চেষ্টা করছে। সুতরাং এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে সরকারের প্ল্যান শুধুমাত্র সবাই, আপনি যদি আপনি আপনি মানে উন্মুক্তভাবে আপনারা সাংবাদিকদেরকে পাঠাতে পারেন হসপিটালগুলিতে, যারা আহত হয়ে সেখানে এসে তাদের ইন্টারভিউ করতে পারেন, তাদের ফ্যামিলির সঙ্গে কথা বলতে পারেন, ডক্টরদের সঙ্গে কথা, চিকিৎসায় কোনো ঝামেলা হয়নি, চিকিৎসা পর্যাপ্ত পাচ্ছে। প্রত্যেকের মধ্যে একটা দুশ্চিন্তা, সেটা হচ্ছে আমার ফিউচারটা কি হবে। তো ফয়েজ, এই যে এরা রাস্তায় নামছে, এটাই দুর্ভাগ্যজনক আমার কাছে। এটা এটা খারাপ এটা লাগে। এটা আমার- অবশ্যই এটা হওয়া উচিত দুর্ভাগ্যজনক। না। এটা যদি এর পেছনে কেউ জড়িতও থাকে, আমি শুনেছি যে নানা কথা শুনেছি, আর সেটি সরকারকে চিহ্নিত করে প্রকৃত যারা আহত হয়েছে, যারা জীবনের রিস্ক নিয়েছেন শেখ হাসিনাকে হঠাতে, তাদের রাস্তায় নামাটা খুব দুর্ভাগ্যজনক, আমাদের জন্য কষ্ট করা শুরু। ধন্যবাদ। আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। সাংবাদিক ইলিয়াস খানের কাছে জানতে চাই যে আমি 3-4 দিন আগের একটি নিউজ, প্রধান উপদেষ্টা টেলিগ্রাফের একটি ইন্টারভিউ দিয়েছিলেন। টেলিগ্রাফ না অন্য? হ্যাঁ, টেলিগ্রাফের পডকাস্ট। না, ফিনান্সিয়াল টাইমসে সম্ভবত, ফিনান্সিয়াল টাইমসের পডকাস্ট। হ্যাঁ। দুঃখিত। সেইখানে প্রধান উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেন, সেটি আমি একটু পড়ে শোনাই, তারপর আপনার কাছে জানতে চাইব। যে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে, এটি দরকার, কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। তো এই গোষ্ঠীটা কারা আপনি এই বলে মনে করেন? বক্তব্যের পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিএনপি মহাসচিব করেছেন, যেন মাহমুদুর রহমান মান্না করেছেন, অনেকেই করেছেন। তা আমি যে কথাটি একটু আগে বলেছিলাম বা ভাবতেছিলাম যে উনি হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের যে প্রধান, শুধু বাংলাদেশে নেই, এই ভূখণ্ডে না, পুরো পৃথিবীতে সব দেশের মানুষ তাকে দেখলে দাঁড়িয়ে যায়, সম্মান করে। এটা বিরাট, আমাদের একটি বিরাট সৌভাগ্য যে এমন একজন লোক সরকার প্রধান পেয়েছি। তিনি ছাত্ররা দল করলো না করলো, এগুলো আমার মনে হয় তার বলার বিষয় না, আমি মনে করি তার না বললেই ভালো। কারণ অলরেডি কথা উঠেছে যে সরকারের ছাত্রদের 3 জন প্রতিনিধি আছে, সুতরাং এটা কিংস পার্টি হতে যাচ্ছে। ছাত্ররা এত জীবন দিয়েছে, লড়াই করেছে গণতন্ত্র উদ্ধারের জন্য, তাদের এরকম একটা ভাবমূর্তি, জনমনের একটা বিশ্বাস হোক যে তারাও সুযোগ নিচ্ছে, তারাও কিংস পার্টি গঠন করেছে, এটি দুর্ভাগ্যজনক হবে। সুতরাং আমি যদি বলতে চাই, প্রধান উপদেষ্টা এই বিষয়ে কথা না বলা ভালো বলে আমি মনে করি। আজকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি তার দলীয় প্রোগ্রামে বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন, সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশের সংকট তত বাড়বে। সেটি তো সত্য। তো কিন্তু সরকার কিন্তু সংস্কার প্রক্রিয়া ইনিশিয়েট করেছে শুরুর দিকেই, এবং সেটি নিয়ে ভিন্ন ভিন্ন কমিশন হয়েছে, তারা কয়েকটি রিপোর্ট দিয়েছে, কয়েকটি এখনও পাইপলাইন আছে। তো এবং বিএনপির পক্ষ থেকেও বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু সেটিকে সমর্থন করা হয়েছে। তারপরও এই ধরনের বক্তব্য কেন আসছে? না, এটা নানা ধরনের কথা হচ্ছে যে নির্বাচন কবে হয়। যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে এই বছর অথবা আগামী বছরের প্রথমার্ধে। আমার মনে হয় এইসব নানা কূটতর্ক হচ্ছে, সুতরাং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। সেটি ডিসেম্বরে হোক বা আগামী বছর জানুয়ারিতে হোক বা মার্চে, যখনই হোক, যদি রোডম্যাপটি ঘোষণা করে যে আমি এই তারিখ ইলেকশন বাংলাদেশে হবে, তাহলে কিন্তু সব বিষয়গুলো সবার একটা টার্গেট থাকবে, এর মধ্যে আমার কাজগুলো করতে হবে। আমার মধ্যে 11টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন, কয়েকটি রিপোর্ট দিচ্ছে, অন্যগুলো হয়তো দিবে। এগুলো যেগুলো খুব জরুরি, সেগুলো বাস্তবায়ন করলে আমার মনে হয় দেশে আগামী দিনে গণতন্ত্রের পথ সুগম হবে। বাট আমি মনে করি দেশ চালাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা। কিন্তু বিএনপির এই সমস্ত বক্তব্যের কারণে মনে হচ্ছে যে বিএনপি এক ধরনের অনিশ্চয়তা অনুভব করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বারবার বলছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নিশ্চয়ই আমরা সবাই জানি। তাহলে এই ধরনের বক্তব্য প্রায় কেন প্রত্যেকটি না, তিনি নির্বাচন চান যে যত দ্রুত নির্বাচন হয় বাংলাদেশে, কারণ সেটা গণতন্ত্রের জন্য ভালো। নির্বাচিত দেশ তো চালাবে রাজনীতিবিদরা, আর অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতা আমাদের কিন্তু খুব সুখকর অভিজ্ঞতা নয়। আমাদের 1/11-এর কথা মনে আছে যে 2 বছর তারা ক্ষমতা সিস্টেম পালিয়ে যেতে দেশ থেকে বাধ্য হয়েছে। আমরা তো চাই না, এখন যারা আছেন উপদেষ্টা পরিষদ সবাই সম্মানিত লোক, অভিজ্ঞ লোক। সুতরাং আমরা চাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে, এবং প্রধান উপদেষ্টা বলেছে তার কথা অনুযায়ী রোডম্যাপ ঘোষণা করে, এখন তিনি তো একটা ধারণা দিয়েছেন, যার ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথমার্ধে। তো রোডম্যাপ ঘোষণা করে, প্রশাসন ভালোভাবে ঠিক করে, নিরপেক্ষ প্রশাসন করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করে একটি ভালো নির্বাচন, শেখ হাসিনার মতো নির্বাচন না, দামি না, লাইলাতুল নির্বাচন না,
একটি প্রকৃত নির্বাচন, যেখানে মানুষ তার প্রকৃত তার পছন্দনীয় প্রার্থীকে বাছাই করতে পারবে। ধন্যবাদ। ফয়েজ আহমেদ, আপনার কাছে জানতে চাই যে আসলে বিএনপি যেই ধরনের বক্তব্য দিচ্ছে বেশ কিছুদিন ধরে, মানে রিসেন্টলি, তো সেই বক্তব্যে আমি যেটি ইলিয়াস খানকে জিজ্ঞাসা করলাম যে এইরকম এক ধরনের অনিশ্চয়তা বোধ করছে কিনা বিএনপি, এবং আপনার কাছে জানতে চাই যে সরকারের সাথে এক ধরনের গ্যাপ তৈরি হয়েছে কিনা রাজনৈতিক দল হিসেবে বিএনপির। না, সরকারের সঙ্গে বিএনপির, জামাতের, অপরাপর যে সমস্ত ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল এখানে আছে, তাদের কারোর সঙ্গে ন্যূনতম কোনো গ্যাপ তৈরি হয়নি। তাহলে সরকারের সঙ্গে এই রাজনৈতিক দলগুলির সম্পর্কের জায়গাটি মূলত কি, সেটা পরিষ্কার হতে হবে। কিন্তু এই গ্যাপ তৈরি এই না হলেও কিন্তু এই যে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে, এখানে তো আওয়ামী লীগ নাই, উনি আওয়ামী লীগকে মিন করেন নাই মনে হচ্ছে আমার কাছে। আপনার সেটা মনে হচ্ছে, আর আওয়ামী লীগ নাই আমরা বলছি, আবার প্রতিনিয়ত আপনারাই রিপোর্ট করছেন ওই জায়গায় আওয়ামী লীগ ঢুকে পড়েছে, ওই জায়গায় আওয়ামী লীগ আছে। সো আওয়ামী লীগ যদি আপনি বলেন 5 তারিখের পর পালিয়েছে কত পার্সেন্ট? আমাদের এখানে ভোটের রেশিওতে যে নরমালি যে আলোচনা হয় 25 to 30% আওয়ামী লীগের সমর্থক আছে, তো সেখান থেকে কত পালিয়েছে? 10,000 20,000 আওয়ামী লীগ নাই বলছি কেন আমরা? আওয়ামী লীগ যদি নাই থাকতো তাহলে তো আমাদের প্রশাসন আরো অনেক ফাংশনাল হতো, আমাদের পুলিশ আরো অনেক অ্যাক্টিভ থাকতো। সো আওয়ামী লীগ নাই এটা বলার মতো অবস্থায় আমরা এখনো নেই, এক। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার সরকারের সঙ্গে গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির মধ্যে মূল সম্পর্কের জায়গা হচ্ছে ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না ঘটে, সেই জায়গায় জাতীয় ঐক্য। এই জাতীয় অফকোর্স সরকারের সঙ্গে মূল আন্ডারস্ট্যান্ডিং এই জায়গায়। আর ভাই যেটা বলছিলেন যে কিংস পার্ক, দেখুন আপনি গত 17 বছরে বাংলাদেশে রাজনৈতিক পরিমণ্ডলে ন্যূনতম একটিও কর্মসূচি নির্বিঘ্নে পালন করতে পারেনি এরকম অনেক রাজনৈতিক দল আছে, যারা 8 আগস্টের পর থেকে নিয়মিত বেসিসে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। বিএনপি অলমোস্ট এভরিডে এক বা একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করছে। কোথাও তাদেরকে ইনডোর অথবা আউটডোর প্রোগ্রাম করার জন্য কোনো জায়গায় গিয়ে অনুমতির ধর্ণা দিতে হচ্ছে না। অথচ আমরা কিন্তু দেখেছি যে এখানে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে বিএনপির অনেক বড় বড় নেতাকে গিয়ে একজন সামান্য পুলিশের অফিসারের কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যে আমাকে একটু অনুমতি দিন, আমি একটা সভা সমাবেশ করব, পাইনি। তাদেরকে ফিরিয়ে দিয়েছে, কর্মসূচির অনুমতি নিতে গিয়েছে, নেতাদেরকে আটকে রেখেছে। এই যে 8 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোথাও ন্যূনতম একটি বাধার ঘটনা ঘটেনি। তার মানে কি রাষ্ট্র পেট্রোনাইজ করছে না এই সমস্ত পরিস্থিতি তৈরি করার জন্য? তাহলে কি রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে আপনি আপনার রাজনীতি করার জন্য চূড়ান্ত সুবিধা নিচ্ছেন সকল পলিটিক্যাল পার্টি যারা করছেন। এই পরিস্থিতির মধ্যে অন্য কেউ যদি রাজনৈতিক দল করতে যায়, তাহলে শুধু সেটাকেই বলবেন যে সরকারে আছে বলে সরকারের সঙ্গে তাদের, আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে আজকে সাজরিস আলম সে সরকারের সমালোচনা করছিল যে যেভাবে প্রত্যাশা করেছে সেরকম পারফর্ম করছে না। সাজরিস আলম সমালোচনা করছে, সেই জায়গাটাকে আপনি দেখেন। আপনার এই সাজরিস আলমের সমালোচনাই আপনি আলাপ করছেন, আবার মনে করছেন সাজরিস আলম সরকারের কাছ থেকে অনেক সুবিধা নিয়ে নিচ্ছে। একই সঙ্গে দুই জায়গা হয়ে যাচ্ছে তাদের রাজনৈতিক দল করার। আপনি জার্নালিস্ট হিসেবে যদি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন যে আপনার দেশে যে সমস্ত ছাত্ররা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, সেই সময় কি প্রধান উপদেষ্টা বলবেন না তারা, আমি এটা শুনি নাই বা এটা তাদের করা উচিত না, এরকম বলবে? অবশ্যই তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন যে তারা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন করেছে সেই অর্জনটাকে ধরে রাখার জন্য তাদের রাজনৈতিক দল গঠন করা উচিত, তারা করতে পারে। অন্যথায় যারা এই সুযোগটা অতীতে নিতে চেয়েছে তারা নিয়ে নিবে। যদি আপনি এভাবে একবার চিন্তা করেন তাহলে আপনার কাছে কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই। তো শুধুমাত্র একটা অনুবাদ দেখে যদি আমরা একটা উপসংহারে পৌঁছাতে চাই, এটা একটা ভুল হবে। আর তাদের পার্ট সরকারে দেখে এই বিষয়ে 3 জন যে উপদেষ্টাকে আপনি ইঙ্গিত করছেন তাদের পার্ট, অর্থাৎ যারা আন্দোলনের সক্রিয় ভূমিকা রেখেছে, ফ্রন্ট লাইনার ছিল, তারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে, তাই তো? এই উপদেষ্টারা নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার করেছে যদি আমরা রাজনৈতিক দলে যাই আমরা সরকারে থাকবো না, যদি আমরা সরকারে থাকি রাজনৈতিক দলে যাব না। এরপর আর কনফিউশনের কোনো জায়গা আছে? ধরেন আমার ভাই রোডম্যাপের কথা বলছে, আবার ভাই বলছে কিন্তু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথমার্ধে। এটাও এক ধরনের রোডম্যাপ। এখন আপনি রোডম্যাপ হিসেবে সেটাকে কাউন্ট করতে গেলে রোডম্যাপ, আর আপনার ভোটারদের, আপনার যারা দলের নেতাকর্মী তাদেরকে সক্রিয় রাখার ক্ষেত্রে, তাদেরকে ভোটমুখী মানুষের কাছে যাওয়ার জন্য বলার জন্য রাজনৈতিক ময়দানে যেসব বলছেন সেটা আরেক রকম হতে পারে। কিন্তু সরকারের সঙ্গে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের
কোনো এই গণ অভ্যুত্থানের যার যেখানে ন্যূনতম অংশ রেখেছে, ন্যূনতম অবদান রেখেছে, এরকম কোনো রাজনৈতিক দল, জোট অথবা গ্রুপের সঙ্গে কোনো ধরনের দূরত্ব নেই, এটা একদম পরিষ্কার। ধন্যবাদ। তো না, সুবিধা হচ্ছে কি এই সরকারের, রাজনৈতিক সরকারের নানা ধরনের কর্মীদের ঠিক রাখতে হয়, ব্যবসায়ীদের ঠিক রাখতে হয়, নানা কিছু করতে হয়, কিন্তু এই সরকারের তো সেটাই দরকার নেই। তারা দেশটিকে সুষ্ঠুভাবে চালাবে, সেটাই মানুষের প্রত্যাশা। যদিও ফয়েজ বলেছেন, বাট দ্রব্যমূল্য কেন জানি এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না ফয়েজ, আমি জানি না। যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের খুব কষ্ট হচ্ছে বাজারে যেতে। রমজানকে সামনে রেখে তো কয়েকটি পণ্যে এক ধরনের শর্টেজ বা এটা আমি একটু বাড়ানোর বলি জন্য ফয়েজ, এক মিনিট, যে আমরা সব পলিটিক্যাল গভর্নমেন্টের আমলেই শুনেছি যে এবার রোজার পণ্যের দাম বাড়বে না, এবার নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু আমি জানি না, আমার জীবদ্দশায় এ পর্যন্ত আমি দেখিনি যে কোনোদিন দাম বাড়েনি এমন একটি বছর ছিল। এবার আমরা একটা রেকর্ড দেখতে চাই। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, অনেক পণ্য আমদানি করেছে রোজা, যেগুলো বেশি মানুষ খায় বা ব্যবহার করে। তো আশা করতে চাই এবার যেন দৃষ্টান্ত স্থাপন হয় যে না, কোনো পণ্যের দাম বাড়ে না। আমি যদি দেখতে পারতাম খুব ভালো লাগতো। না, সেখানে আপনাকে একটা বিষয় আমি যোগ করি তাহলে, ইলিয়াস ভাই, এটা বলা জরুরি। আমাদের এখানে রমজানে বিশেষ করে যে ধরনের পণ্যগুলির চাহিদা তৈরি হয় বা যে সমস্ত পণ্যগুলির চাহিদা একদম তুঙ্গে থাকে, সেই সমস্ত চাহিদাগুলির যে মার্কেট প্লেয়ার যাদের বড় কন্ট্রিবিউশন এই ধরনের পণ্যগুলি ইম্পোর্ট করা, সেগুলি বাজারজাত করা, হ্যাঁ, তো যারা করে তাদের অনেকেই কিন্তু এখন ব্যবসায়ী নাই, টোটালি তারা পালিয়েছে, হাসিনার সঙ্গে তারাও পালিয়েছে। তো এই পরিস্থিতিতে সরকারের একদমই চিন্তার মধ্যে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আছে এবং সরকারের মধ্যে থেকে কারা পালিয়েছে এই ধরনের পণ্য যারা আমদানি করে তারা তো কেউ পালায়নি। আচ্ছা, এসালাম তো আর এগুলো আমদানি করতো না। আমাদের রমজানে যে ধরনের টিকে গ্রুপ আমদানি করতো তারা আছে, মেঘনা গ্রুপ আমদানি করতো তারা আছে। আমাদের রমজানে আপনি টিকে গ্রুপের কথা বলছেন, ফাইন। আপনি মেঘনা গ্রুপের কথা বলছেন, ফাইন। আপনি সিটি গ্রুপ, ফাইন। আপনি এসালামের কথা বলছেন, তারা করতো না। এসালাম এটা 30% শেয়ার মার্কেটে আমদানিকারকদের মধ্যে অন্যতম, মানে এই আমি প্রতিষ্ঠানের নাম বলতে চাই নাই, যারা আমদানি করতো তাদের মধ্যে অন্যতম এসালাম। সুতরাং অনেক বড় স্টেক তাদের মার্কেটে ছিল। সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু এরা ফেসিবাদের দোষর, এরা পালিয়েছে এবং এরা প্রতিনিয়ত এখনো শেখ হাসিনা যেমন বিদেশে বসে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার চেষ্টা করছে, এসালামও নানান প্রক্রিয়া করছে। দেখুন এই যে এখন কোর্টে বসে সালমান এফ রহমান ষড়যন্ত্র করছে। তো এই সরকারের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যেই মার্কেটে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে কিভাবে কভার করা যায়। সরকার নাগরিকদের সুবিধার কথা চিন্তা করে সর্বোচ্চ আন্তরিক। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে রমজানের দ্রব্যমূল্য বাড়বে না। ভাই বলেছেন আগে সকল রাজনৈতিক সরকারের সময় এই ধরনের প্রতিশ্রুতি এসেছে, এবারও আসলো। আমি সরকারকে প্রতিনিধিত্ব করি হিসেবে আমি বলছি যে আপনারা আস্থা রাখুন এবং সজাগ থাকুন। আশা করি আমরা এবার রমজানে মানুষকে সেই স্বস্তির জায়গাটুকু দিতে পারবো। তো আপনি একটু আগে উল্লেখ করেছেন, আমি এই বিষয়টা আসতে চাই যে হঠাৎ করে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সরকারের সমালোচনা করেছেন আজকে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি আমরা প্রত্যাশা করি তেমন কিছু দেখতে পাচ্ছি না, এবং আমরা উপদেষ্টাদের নিয়ে যতটা আশা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কমেছে। তো কি মনে হয় যে হঠাৎ করে এবং প্রধান উপদেষ্টা বলেছিলেন এরাই সরকারের নিয়োগকর্তা, নিয়োগ দিয়েছেন, তো তাদের সাথে তারা এখন সরকারের সমালোচনায় যুক্ত হয়েছে নতুন করে, কেন? কারণ প্রধান উপদেষ্টা যেই ভাষণে আপনি বলছেন যে এরা আমাদের নিয়োগকর্তা, সেই ভাষণে বলেছে আপনারা আমাদের সমালোচনা করুন, আপনারা আমাদেরকে ভুলগুলি ধরিয়ে দিন। আমি তার অংশ হিসেবে বলবো, এর বাহিরে কিছু বলার এটা আমার মনে হয় নেই। অবশ্যই আপনি যদি যে কোনো নাগরিক যদি মনে করে যে তার প্রত্যাশা পূরণ হচ্ছে না, সে যেভাবে আশা করছিল সেরকমটা হচ্ছে না, সে তো বলতেই পারে, তার বলাই উচিত বরঞ্চ। এবং আমি তো মনে করি বলার জন্য যেই পরিবেশটা দরকার সেই পরিবেশ আমাদেরকে রক্ত দিয়ে আনতে হয়েছে, সেই পরিবেশ রক্তের বিনিময়ে এসেছে, কিন্তু মানুষ বলতে পারছে। কিন্তু যেই দুটি পয়েন্টে সার্জিস আলম সরকারের সমালোচনা করেছে, আবারও পুরনো বিষয়ে যাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আসলে আপনি সুনির্দিষ্টভাবে বলতে পারবেন, আপনি যেহেতু সরকারের মুখপাত্র, তো কি উদ্যোগ নিয়েছে? ভরা মৌসুমে চালের দাম হু হু করে বাড়ছে, সরকার যে উদ্যোগটা নিয়েছে
মূল কথা হচ্ছে সেই উদ্যোগের কোনো ফল তো মাঠে দেখা যাচ্ছে না। এইখানে না, মাঠে ফল দেখা যাচ্ছে না। আপনি যদি এটা বলেন তাহলে খুবই ভুল হবে, সরকারের প্রতি আপনার এক ধরনের মানে একটা অন্যায় হবে আপনার দিক থেকে। অনেকগুলি পণ্যের কিন্তু দাম কমেছে, যেমন অনেক, সবজির দাম কমেছে, সবজির এখন ভরা মৌসুম, সেজন্য। তো আপনি তো চালের ভরা মৌসুমে বাড়ছে সেটা নিয়ে বলছেন, সবজির সব ভরা মৌসুমে কমছে সেটা মানছেন না। সবজি আর চাল কিন্তু তো একটু এখন কারণ সবজি তো সংরক্ষণ করা যায় না। ওই তো এখন অনেকগুলি কমছে প্রতিনিয়ত। এখানে মার্কেটে আরো নতুন নতুন ব্যবসায়ীরা যেন ব্যবসায় সক্রিয় হতে পারে, নিরাপত্তাটা বোধ করে, সেই জায়গাটা তৈরি করার চেষ্টা হচ্ছে। কি হয় আমরা ধরেন সিন্ডিকেট বলি। সিন্ডিকেটটা কি? 3 জন লোক ব্যবসা করে একটা সেক্টরে, সেই 3 জন লোকের মধ্যে এক ধরনের যোগ সাজেশ থাকে যে আমি অন্য কাউকে এই মার্কেটে আর ঢুকতে দিব না, আমরাই টোটাল মার্কেটটা নিয়ন্ত্রণ করব। সেই জায়গায় সরকারের দায়িত্ব হচ্ছে এই 3 জনকে তো মার্কেট থেকে বের করে দেয়া না, বরঞ্চ এই 3 জনের সঙ্গে আরো প্লেয়ার যুক্ত করে দেয়া, আরো ব্যবসায়ীদেরকে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেয়া, সেই জায়গাটা কাজ করছে। এখন আরো যদি আপনাকে পরিষ্কার করে বলি, ধরুন নানান ধরনের আমাদের এই ব্যবসায়ীদের মধ্যে যারা ছিলেন, তারা কিন্তু আপনি যদি 21 জুলাই বা 22 জুলাইয়ের স্মৃতি যদি আপনার মনে থাকে, গণভবনে একটি বৈঠক হয়েছিল, তো এরা অনেকেই আছেন ব্যবসায় সক্রিয়। তো আমি হ্যাঁ, ব্যবসায় সক্রিয় আছেন। তো এরপরে আপনার এখন আমরা নতুনভাবে যেই পরিস্থিতিটা মোকাবেলা করতে হচ্ছে এই তাদেরকে নিয়ে। অতএব এইটা ওভারনাইট পাল্টে যাবে এরকম কোনো আশা করা ঠিক না। তবে এইটা আপনার যেমন কষ্ট হয়, আমার কষ্ট হয়, ভাইয়ের কষ্ট হয়, বাজারে যখন জিনিসের দাম বেশি থাকে, সেটা সবার জন্যই স্বস্তির বিষয় না। আবার সরকার এই অস্বস্তিতে মানুষকে ফেলে নিজেরা সব দায় স্বীকার করার এক ধরনের মনোভাব সেই জায়গায়ও নেই। এখন মুশকিলটা হয়েছে কি দেখেন আপনি, এই যে আওয়ামী লীগ দিনের পর দিন ব্যবসায়ীদের সঙ্গে তার যে লেনা দেনা, তার যে অন্তরের মিল, এই মিলের ফলে রাষ্ট্রের যে প্রতিষ্ঠান টিসিবি, এই টিসিবিটাকে করে রেখেছে একটা অকার্যকর প্রতিষ্ঠানে। এই টিসিবির মতো প্রতিষ্ঠানে সর্বোচ্চ লোকবল কত আপনি জানেন? আপনি অবাক হয়ে যাবেন শুনলে যে এর লোকবল 150-র বেশি নয়। বিরাট প্রতিষ্ঠান। এর 11,000 কোটি টাকার ক্যাপাসিটি আছে তার লোকবল 150-র বেশি নয়। এখন এই লোকবল যেই সারা বাংলাদেশে যদি সরকার ডিসিশন নেয়, আমার যেই পণ্যের দাম আমি দেখি বাজারে বেশি, সেই পণ্য সরকার নিজ উদ্যোগে আমদানি করবে, কোনো লাভ ছাড়া টিসিবির মাধ্যমে বিক্রি করবে, আমদানি করতে পারবে। টিসিবির মাধ্যমে বিক্রি করার জন্য যেই ব্যবস্থা, সেটা ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে এটাকে একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করে রাখা হয়েছে। এখন এগুলিকেও যদি বলি, এটা একটা দীর্ঘমেয়াদী উদ্যোগ এবং সংস্কারের ব্যাপার। এই কাজগুলি করতে হবে, আজকের জন্য নয়, আমার আগামী দিনের বাজার স্বাভাবিক করার জন্য, ভবিষ্যতের জন্য করতে হবে। আমার একটি প্রশ্ন আসে যে আপনি বললেন এবং আমরা বিভিন্ন সময় বলি, সিন্ডিকেট তো সরকারের চেয়ে বড় না, সরকার বিড মেকানিজম। আমি যদি চিহ্নিত করতে পারি সিন্ডিকেট, বাট তাদের বিরুদ্ধে কি রাজনৈতিক দলগুলো কিন্তু টাফ আছে, রাজনৈতিক সরকার থাকে, কারণ সিন্ডিকেটের সঙ্গে তাদের লোকজন জড়িত থাকে ম্যাক্সিমাম সময়। কিন্তু এই সরকার তো সেটি নেই। তারা কেন এটি পারছে না বলে? আমি তো বললাম, সিন্ডিকেট বলতে আমরা কি বুঝছি? সিন্ডিকেটের মধ্যে রাজনৈতিক সরকারের আমলে যেটা থাকে, সিন্ডিকেট এই ব্যবসায়ীদের সঙ্গে আরেক কিছু দুষ্ট চক্রের একটা সম্পর্ক থাকে। এখন সেই দুষ্ট চক্রটা নাই, তারপরও কিন্তু ব্যবসায়ী, ওই যে আপনার ব্যবসায়ী অল্প কয়েকজন এটাকে দীর্ঘদিন ধরে এক জায়গায় করে রেখেছে। আপনি দেখুন, একটা এলসি খোলা, সেই মাল নিয়ে আসা মাসের পর মাস সময় লাগে। আমি এই সরকারের মেয়াদ এখন 5 মাস। আপনি যদি ব্যবসার সম্পর্কে সচেতন, আমি ব্যবসা তো ভালো বুঝি না, তবে যতটুকু বুঝি, আমি 1 মাসে 1.5 মাসের মধ্যেই সবকিছু নিয়ে আসা সক্ষম হওয়ার মতো অবস্থা তো নেই। সুতরাং আমার যে জিনিস ব্রাজিল থেকে আনতে হয়, সেই জিনিস আমি বললেই আজকে বললাম 15 দিন পরে চলে আসবে, এরকম বাস্তবতা তো নয়। তো সুতরাং এখানে আমি যেটা বলছি যে নতুন প্লেয়ার ক্রিয়েট করা, নতুন ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা, আপনি এই ব্যবসায় আসেন। এখন আর আগের মতো আপনাকে আওয়ামী লীগের লোক এসে বলবে না আপনি ব্যবসা করতে পারবেন না। আমরা সেই পরিবেশটা ক্রিয়েট করেছি, আস্তে আস্তে ব্যবসায়ীরা সেখানে সম্পৃক্ত হচ্ছে। এখন যদি আরও অনেকগুলি বিষয় বলতে যাই, আপনি ধরেন এই যে ডিমের দাম বেড়ে গেল, ডিম আমদানি করতে হবে, আমদানিকারক কারা আমদানি করছে? একটা লাইসেন্সও কি আমদানিকারক আওয়ামী লীগের বাইরে, ছাত্রলীগের বাইরে আছে? ছাত্রলীগের লোকেরা ডিম আমদানির ব্যবসা করেছে, খবর নেন। এখন হুট করে তো আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের হাতে সব তুলে দিতে পারি না, নিরাপদ নয়। তো সুতরাং একটা সংকট এখানে এমনভাবে, আপনি তো জানেন মসজিদের ইমাম পালিয়েছে, এটাতে আমরা বুঝতে পারি। মন্দিরের পুরোহিত পালিয়েছে। আমি দেখেছি একটা হসপিটালের ক্যান্টিনের যে ক্যান্টিন পরিচালনা করতো, সেই লোক পালিয়ে গেছে, হসপিটালের ক্যান্টিন বন্ধ। তো এই পরিস্থিতি হয়েছে। এখন আমরা যদি ওভারনাইট মনে করি যে সব ঠিক হয়ে যাবে, দ্রব্যমূল্য আমার আপনার সকলের জন্য এক ধরনের
মানে পরিস্থিতি তৈরি করে, যেটা আমাদের জন্য বাজারে গিয়ে হিমশিম খেতে হয়, এটা উপেক্ষা করার কোনো বিষয় নেই। তবে একই সঙ্গে এটা ওই আন্দোলন যে আমরা আজকের আলোচনা যেভাবে শুরু করেছি, যে শত শত আন্দোলন, যার কাছে যারটা গুরুত্বপূর্ণ, আমার কাছে কিন্তু দ্রব্যমূল্য অনেক গুরুত্বপূর্ণ, আপনার কাছে গুরুত্বপূর্ণ। স্কুল শিক্ষক যে প্রমোশন পায় না, তার কাছে মনে হয় যে আমি কদিন পরে চাকরি চলে যাবে, আমি প্রমোশনটা পাইলাম না, এটাই তার জীবনে একমাত্র লক্ষ্য হয়। কিন্তু সরকারের ম্যান্ডেট তো ওইটাকে দেওয়া সবসময় সম্ভব হয় না। এর ফলে এই যে একটা জায়গাতে নিয়ে আসা, এটা একটু সময় সাপেক্ষ, এই সময়টুকু দিতে হবে। আপনারা সরকারের কাছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে রমজান, এই রমজান নাগরিকদের জন্য স্বস্তি নিশ্চিত করা। কিন্তু বাংলাদেশের বাজারের যে সংস্কৃতি বা ব্যবসায়ীদের যে সংস্কৃতি, ব্যবসায়ীদের যে চরিত্র, তাতে সাধারণ সময়ে এখন দ্রব্যমূল্য বাড়ছে, শুধুমাত্র সবজির বাজারটা বাদ দিলে। তো রমজানকে সামনে রেখে সরকার কিভাবে এক্সপেক্ট করছে যে তারা জনগণকে স্বস্তি দিবে? এটা কি সম্ভব? যদি আমরা বাংলাদেশে যদি আপনি মনেই করেন ধরেন সম্ভব না, তাহলে একটা অসম্ভব বিষয় সরকার সম্ভব করবে কিভাবে? সম্ভব, আমাকে আপনাকে চিন্তা করতে হবে সম্ভব কি সম্ভব। সম্ভব হচ্ছে রমজানে আমার কি কি পণ্যের চাহিদাটা বেশি থাকে, এটা তো আমাদের অ্যাসেসমেন্ট করা আছে, তাই না? বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করে। যতদূর জানা গেছে যে আমদানি কিন্তু প্রচুর হয়েছে রমজানকে টার্গেট করে, তারপরও যদি সুতরাং বাজারে জিনিসপত্রের সংকট হবে না, এটা বোঝা যাচ্ছে। সমস্যা হলো দামটা নিয়ে, দামটা নাগালের মধ্যে থাকবে। স্ট্রং মনিটরিং করতে হবে, যে কোনো সময়ের তুলনায় একটু বেশি মনিটরিং করতে হবে। দেখেন, আপনি সময় দেন। আমরা সংস্কার কথা বলি, আমাদের মন সংস্কার করতে হবে আগে। আমি সারা বছর ওয়েট করলাম রোজার মাসে রোজাদারের কাছ থেকে আমি দাম বেশি নিয়ে সারা বছরের ব্যবসা একসঙ্গে করবে, এটি হলে তো এই মানসিকতা চেঞ্জ না হলে আসলে সরকার কি করবে? সরকার আছে সরকার, বাট এত মানুষ বসে থাকে, ঈদের সময় আমি ড্রেসের দাম 4-5 গুণ কীভাবে নিব? মানুষের মন সংস্কার না হলে আমরা যত কথাই বলি খুব টাফ আসলে। ইলিয়াস খান, আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আজকে একটি সংগঠন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে, এবং তারা অভিযোগ করেছে যে জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এই কর্মকর্তা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দায়ী করেছেন। সেই প্রশ্ন আমার আছে। আমি অন্য এই প্রসঙ্গে বলি যে নিশ্চয়ই আমাদের মনে আছে যে ক্যান্টনমেন্টের 600 কয়জন 26 জন বোধহয় আশ্রয় নিয়েছেন, এর 2 জন বা 3 জন ধরা পড়েছে বা ধরা দেখানো হয়েছে। এবং আমরা শুনেছি যে এয়ারপোর্টে মিস্টার পলক এবং হাসান মাহমুদ, যার কাজ ছিল সকালবেলা জিয়া পরিবারকে গালি দিয়ে দিন শুরু করা এবং রাতে জিয়া পরিবারকে গালি দিয়ে ঘুমোতে যাওয়া, এই 2 জন ছিলেন। আমরা এগুলো ভিডিও দেখেছি, কিন্তু হঠাৎ দেখলাম যে হাসান মাহমুদ বেলজিয়াম আছে। এবং আর যেটা বললাম যে এই যে 626 জন বোধহয়, এই যে 2 জন বা 3 জন ধরা পড়ছে, বাকিরা কোথায়, কীভাবে পালিয়ে গেল? আমি দেখছি আইএসপির একটি কথা বলেছে, তারা এক পর্যায়ে নিজেরা চলে গেছে, যখন নিরাপত্তাহীনতা নাই বলে মনে করেছে তখন চলে গেছে। ক্যান্টনমেন্টে যারা আশ্রয় নিয়েছেন, 5 জন বিচারপতিও আশ্রয় নিয়েছেন, তারা কোথায়, এখন কোথায় আছে? তারপরে যে 3টি নির্বাচন হয়েছে প্রহসনের, 3টি না 4টিই বলি, তাও প্রথমটাকে ক্ষমা করে দিলাম। এই যে ডামি নির্বাচন, রাতে নির্বাচন, এই যে বিনা ভোটের নির্বাচন, ডিসিএসপি যারা ছিলেন দায়িত্ব পালন করেছে, ওসি সাহেব ছিলেন, তাদের কাউকে অ্যারেস্ট করা হয়েছে? তারা তো পুরো এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল। এই যে নির্বাচন কমিশনের লোকজন ছিল, এই প্রহসনের নির্বাচনগুলো করেছে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? সুতরাং প্রশ্ন অনেক করা যায়। ছাত্ররা অনেক দাবি জানিয়েছে, একটি সংগঠন বোধ কি ইনকিলাব মঞ্চ, হ্যাঁ, দাবিটি যৌক্তিক আমি মনে করি। ফয়জ আহমেদ কি বলেন? বললেন এটা আমি ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এটা তো জনদাবি। কোনটার বিষয়ে? এই যে যারা 3টি নির্বাচন করেছেন, তখন যারা দায়িত্ব পালন করেছেন সরকারি কর্মকর্তা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। ইভেন ওই নির্বাচন কমিশনে যারা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মাঝে মাঝে শুনি যে এরকম ব্যবস্থা নেওয়া হবে। কি একজন সচিব ছিলেন, হ্যাঁ, হেলাল উদ্দিন, ওনাকে অ্যারেস্ট করে না, তো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, এটা এক কথা যদি বলি ঠিক না। দুর্নীতি দমন কমিশন এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার সঙ্গে যে সমস্ত কর্মকর্তারা জড়িত, সরকারি কর্মকর্তারা, অর্থাৎ সরকারি কর্মকর্তারা কি করেছেন, তার নিজের যে ক্ষমতা সেটার অপব্যবহার করেছেন। এটা দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সম্ভবত 9 ধারা অনুযায়ী এটা অপরাধ। সেই বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, কাজ করছে। আর
নির্বাচন সংস্কার যেই কমিশন গঠন করে দিয়েছিল সরকার, সেই কমিশনও কিছু রিকমেন্ডেশনস দিয়েছে, সেগুলির আলোকে কাজ হচ্ছে। সেই রিকমেন্ডেশনের কাজটা হবে চূড়ান্তভাবে জাতীয় ঐক্যমত্য যে কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে, সেই কমিশন রাজনৈতিক দল সহ অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের এই মাসেই তো আলোকে বৈঠক আশা হওয়ার করা কথা। যাচ্ছে এই মাসের মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলি সহ অন্যান্যদের সঙ্গে এই বিষয়ে সংলাপ শুরু হবে। সুতরাং হচ্ছে কাজ। একটা জিনিস একজনকে ধরার জন্যও তো এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়। অনেক কিছু আমরা বলি, বাংলাদেশে একটা বড় দুর্বলতা হচ্ছে ডকুমেন্টেশনের ঘাটতি। বাংলাদেশে এইটা রাজনৈতিক দলগুলির মধ্যে আছে, আমাদের সরকারের ব্যবস্থার মধ্যে আমরা দেখেছি অনেক সময়। আমরা এই বিগত সরকারগুলিতে অনেক কথা বলে, পলিটিশিয়ানরা বিশেষ করে শুধু পলিটিক্স করার জন্য বলে, কিন্তু যে পরিমাণ ডকুমেন্টেশন দরকার, যে এই সময়ে আপনি বিএনপি গত 17 বছর সবচেয়ে নির্যাতিত একটি রাজনৈতিক দল, এখানে তাদের কাছে আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি 2018 সালের নির্বাচন নিয়ে বলছেন, বা 14 সালের নির্বাচন নিয়ে বলছেন, বা 24 সালের নির্বাচন নিয়ে বলছেন, এইটাতে যদি মানে আমি উদাহরণ হিসেবে যদি বলি যে বিএনপি তাহলে মামলা করতে পারতো না, এই নির্বাচনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল তারা। করতে গেলে ডকুমেন্টেশন প্রয়োজন, সেই ডকুমেন্টেশনগুলি নিশ্চয়ই সংগ্রহ হবে। যেহেতু ঘটনা ঘটেছে, ডকুমেন্টেশন নেই এরকম না, কিন্তু কালেকটিভ জায়গায় তো নেই। তো এই কাজটাকে টোটাল একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা দ্রুত নেওয়ার চেয়ে ব্যবস্থা সঠিকভাবে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ দ্রুত ব্যবস্থা নিতে গিয়ে দেখা গেছে ওই সময়, আমি এরকম মানুষের ঘটনা জানি যে 2024 সালের নির্বাচনের সময় সুকৌশলে সরকারি চাকরি করে, সুকৌশলে সে ছুটি নিয়েছে। দায়িত্ব পালন করেনি। সে তো সরকারি কর্মকর্তা, সে যদি দায়িত্ব পালন না করে সে আক্রান্ত হবে কোনো না কোনোভাবে। সে মানে খুবই তার অসুস্থতা বা অন্য যে কোনো বিষয় এর খুব কৌশলে সে ওই দায়িত্ব পালন, এরকম কলঙ্কিত একটা অধ্যায়ের সঙ্গে মানে নৈতিকভাবে সে জড়াতে চায়নি। এরকম নয় যে আমি বিএনপি করি, আমি বিএনপিকে বিশ্বাস করি, আওয়ামী লীগকেও করি না, আওয়ামী লীগ খারাপ নির্বাচনকে, নিজের কাছে অপরাধ বোধ হচ্ছিল, সে এই প্রক্রিয়ায় জড়াতে চায়নি। তাহলে সেই মানুষটাকেও রিওয়ার্ড দেওয়ার বিষয় আছে। কিন্তু সুতরাং তাকে রিওয়ার্ড আমি দিতে না পারি, তাকেও যেন এই কর কর্তা বিচার করতে গিয়ে সে সময় সে ইউএনও ছিল এই তালিকা দেখে শুধু তাকে একটা বিপদের মধ্যে না ফেলে দেই। একজন নিরপরাধ মানুষও যেন সাজার মধ্যে না চলে আসে, সেটা নিশ্চিত করা অনেক বেশি জরুরি। ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যে দাবি করছে, তাদের দাবিগুলো কি আপনার কাছে কি মনে হয় ভ্যালিড দাবি? দাবি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, ওনার কাছে জানতে চাইলে সবচেয়ে ভালো হবে। আমি প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিত্ব করি, আমি তার দপ্তরের সঙ্গে আছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেন আসলে ইয়ে করা হয়েছে বা সেই জায়গাগুলি যৌক্তিক কিনা, এই বিষয়টা আমার মনে হয় আমার দিক থেকে আলোচনা করাটা ঠিক হবে না। ইলিয়াস খান বললেন যে আওয়ামী লীগের প্রচুর লোক, উনি অবশ্যই উনি বলতেই পারেন এটা, কিন্তু আমার এই জায়গায় অপিনিয়ন দেওয়াটা আমি মনে করি ঠিক হবে না। দাবি করেছে, নিশ্চয়ই তারা দাবি করা একটা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। সেই প্রক্রিয়ায় যার কাছে দাবি, যার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি, সেটা যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে গেছে, হয়তো তারা সিদ্ধান্ত নেবে। তো সেই সিদ্ধান্তের জন্য আমাকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। সেখানে আমার এরকম একটা মানে পাবলিক শোতে এসে, আমি যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়কে প্রতিনিধিত্ব করি, ওনাকে প্রতিনিধিত্ব করি, তো সেক্ষেত্রে আমার এই জায়গায় মন্তব্য করাটা আমি মনে করি না উচিত হবে, সেজন্য আমি বিরত থাকছি। আজকে একটি ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটেছে, যেটি প্রায় সব গণমাধ্যম জিনিসটা একই অ্যাঙ্গেলে কভার করেছে, যে খাল খননের 3 উপদেষ্টা লাল গালিচা পার হয়ে গিয়ে খাল খনন করেছেন। এটা নিয়ে বেশ একটু আলোচনা সমালোচনা দুটিই হচ্ছে। আলোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে। তো বিষয়টা আমিও আপনাদের মতো করেই দিনের শুরুর অংশেই সম্ভবত ফেসবুকে দেখেছিলাম। তো তারপরে যতটুকু সরকারের দিক থেকে আমি এখন পর্যন্ত জানতে পেরেছি, বেসিক্যালি ওই জায়গাটা হচ্ছে একটা পিচ্ছিল জায়গা ছিল, কিছু একটা বিছিয়ে দিতে হবে, যেটার উপর দিয়ে যেতে হবে। আনফরচুনেটলি ওটার রংটা লাল ছিল, এখন ছবিতে তো ওরা লাল গালিচাই দেখা যাচ্ছে। এইভাবেই আমি জানি, এর বেশি এই বিষয়ে আমি যদিও উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে পরবর্তীতে, কি বলা হয়েছে। আমি ওই ছবিটার পাশে দেখলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ছবি, তিনি মাটিতে বসে আছেন, মাথায় ক্যাপ, হাতে কোদাল, আর বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিভাবে এই বিষয়গুলোকে দেখতেন আর উপদেষ্টা কিভাবে দেখছেন। তো আমাদের হলো যে বাংলাদেশে এক ধরনের কনভেনশনাল চিন্তাভাবনা আছে যে
উপদেষ্টা বা মন্ত্রী বা বড় কর্মকর্তারা গেলে হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় আসলে গণ্যমান্য আরে ব্যক্তি- বলে এটা তো উপদেষ্টাদের দোষ না, যদি ভালো জায়গায় এটা বিছিয়ে থাকে ওই কর্মকর্তা ওদের সাসপেন্ড করা উচিত যারা এটি বিছিয়েছে। উপদেষ্টা তো আগে জানেন না যেখানে কি বিছিয়েছে কি করেছে, ওরা হঠাৎ গিয়েছে, এখনো গিয়ে কি বলবে যে লাল এটি উঠিয়ে ফেলো তারপর আমরা হাঁটবে? না, ওইটা মানে আমি যেটা শুনলাম আর কি, যে ঠিক আছে ওটার মানে টেকনিক্যালি ওটা কালারটা লাল হয়ে গেছে। কার্পেট আমাদের এখানে সাধারণত লালই হয় আর কি, এক ধরনের। আর সরকারি কর্মকর্তাদের মধ্যে এক ধরনের মনোভাব আছে যে আমার উপদেষ্টা স্যার আসছে, আমি যদি লাল না বিছিয়ে দেই এটাও কেমন হবে, নানান বাস্তবতা আছে। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ওই জায়গাটায় আসলে খালি পায়ে উঠাটা পসিবল ছিল না, কিছু একটা বিছিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। সমস্যা হয়েছে কালারে, সমস্যা হয়ে গেছে, কালারটা ছিল লাল। তো দেখেন এখন আসলে পরিস্থিতি কখনো কখনো এরকম হয় যে একজন উপদেষ্টা একটা জায়গায় একদম একটা পারিবারিক একটা অনুষ্ঠানে গিয়েছেন হয়তো, বা একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছে, নানান মানুষ ছবি তুলতে আসে, পিছনে এসে একজন দাঁড়িয়ে গেল, এটা খুব তাকে বিব্রতের মধ্যে ফেলতে পারে। অনেক সময় এগুলি খেয়াল রাখতে হয়, অনেক সময় খেয়াল রাখা আসলে সম্ভব হয় না, এটা বুঝতেই পারেন। তো যাই হোক, এটা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। আমার মনে হয় যে ব্যাখ্যা এসেছে বা আমরা যেটা জেনেছি সেটাও আমার কাছে যৌক্তিক মনে হয়েছে যে হ্যাঁ, ওখানে তো ওনারা এভাবে খালি পায়ে উঠে যাওয়া উপায় ছিল না, সে জায়গায় কালারটার কারণে হয়তো একটু সমস্যা হয়েছে। আর উত্তর সিটি কর্পোরেশন থেকে আপনি বলেছেন একটা ব্যাখ্যা দিয়েছে বা কিছু জানিয়েছে, আপনি যেটি বলেছেন ওরকমই ব্যাখ্যা দিয়েছেন যে ওইটা আসলে হাঁটার মতো অবস্থা ছিল না, এই কারণেই একটি প্ল্যাটফর্ম করা হয়েছে, কিন্তু ওই প্ল্যাটফর্ম যেন উপর দিয়ে স্মুথলি হাঁটা যায় এই জন্যই কার্পেটটা বিছানো হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরবর্তীতে সময় পেলে নিশ্চয়ই আরও আলোচনা করব। দর্শক, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ের আয়োজন। মাঘ মাসেও তাপমাত্রা অনেকটাই বেশি, ঠান্ডা গরমের মাঝামাঝি অবস্থায় শিশু এবং বৃদ্ধদের অসুস্থ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ ব্যাপারে সবাইকে সাবধানতা অবলম্বন করা ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।